জাতীয় স্তরের রাজনীতিতে আলোচনা করার মতন আজকে আরো একটা বড় খবর। টিম নীতিন নবীনের নাম ঘোষণা। 29 নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির সংগঠনে ব্যাপক রদবদল। চট করে আপনাদেরকে জানিয়ে দিই কে কে এখনো পর্যন্ত আলোচিত নাম কোন পদে রয়েছেন। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বসুন্ধরা রাজে, রেখা বর্মা। বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে দুজন প্রতিনিধি। সর্বভারতীয় সহসভাপতি মধুচন্দ্র কর আর মনোজ টিগ্গা হলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক। বিজেপির আইটি সেলের প্রধান পদে অমিত মালব্য জায়গায় এলেন দীপক মাস্কি। नेशनल टीम का सूची जब पब्लिश हुआ तो बहुत अच्छा लगा, क्योंकि प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी का अब सोच देखिए किस तरीके से अपना टीम बनाते हैं, और हर स्टेट, हर रीजन, समाज के अलग अलग वर्ग और तजुर्बे वाले, एक्सपीरियंस और ऊर्जावान नए चेहरा किस तरीके से मिश्रण करके टीम बनाते हैं। तो हम तो हमेशा अपने आप को हम किस्मत वाला इंसान मानते हैं कि मोदी जी के साथ में काम करने का मौका मिल रहा है। নতুন টিম ঘোষণা করা হয়েছে, বাংলা থেকে দুজন, তার মধ্যে রয়েছেন মনোজ টিগ্গা, তিনি হয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক। ফোন আসা আরম্ভ হলো যে আপনাকে কেন্দ্রীয় স্তরে সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে। তো আমি একবার বিশ্বাস করলাম না যে আমরা তো সাধারণ কার্যকর্তা, একটা সাধারণ চা বাগান থেকে উঠে আসা এবং আমরা আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা একজন সাধারণ মানুষকে দল এত বড় দায়িত্ব দেবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু এইটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব, অন্য দলে সম্ভব নয়, এটা ভারতীয় জনতা পার্টিতে সম্ভব আছে। ওনারা সকলেই আমার উপরে আস্থা ব্যক্ত করেছেন, সেই আস্থা, সেই কাজটাকে আমি সত্যনিষ্ঠা এবং সত্যতার সাথে পূরণ করব। সব থেকে বড় কথা, আমি খুশি যে আমাদের বন্ধু জাতীয় স্তরের রাজনীতিতে তার প্রবেশ, এবং উত্তরবঙ্গের মানুষ হিসেবে আমরা খুশি। আদিবাসী সমাজের প্রতিনিধিত্ব শুধু মনোজদা করে না, মনোজদা সামগ্রিকভাবে আমাদের রাজ্যের রাজনীতির প্রতিনিধিত্ব করে। উনিও অপোজিশন চিফ হুইপ ছিলেন, পরবর্তীকালে আমি অপোজিশন চিফ হুইপ হই, উনি জাতীয় স্তরের রাজনীতিতে এমপি হয়ে বেরিয়ে যান, আমি পরবর্তী স্তরে সরকারের অংশীদারিত্ব করতে পারার সুযোগ পাই। এবং সবথেকে বড় কথা, ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের মানুষের প্রতি, আদিবাসী সমাজের প্রতি, রাজবংশী সমাজের প্রতি কতখানি দায়িত্বশীল, সেটা রাজ্য স্তরে মন্ত্রিসভা গঠন হোক, রাজ্য স্তরের বা প্রাদেশিক স্তরে আমাদের সংগঠনের গঠন বিন্যাস হোক, বা জাতীয় স্তরের যে গঠন বিন্যাস হোক, প্রতিটি ক্ষেত্রেই এই বিষয়টা কিন্তু আমি মনে করব কুর্নিশ পাওয়ার যোগ্য। সামনে উত্তরপ্রদেশের ভোট রয়েছে, পাশাপাশি 29 নির্বাচন রয়েছে। এই কথা মাথায় রেখেই সংগঠনকে ঢেলে সাজিয়েছে বিজেপি সর্বভারতীয় স্তরে। নিয়ম মাফিক নতুন সভাপতি হওয়ার পর নতুন কমিটি গঠন হয়, সেই নতুন কমিটি গঠন করা হলো। নীতিন নবীন আসার পরে বাংলা থেকে দুজন রয়েছেন, একজন অবশ্যই মনোজ টিগ্গা, যার কথা আমরা দেখাচ্ছিলাম, পাশাপাশি বাংলা থেকে আরও একজন রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, বড় পোস্ট, মধুচন্দ্র কর। এবার সইজাল কাণ্ডের দিকে নজর রাখবো, কারণ আজকে সিআইডির আদালতে কি বলেছে। 3 জন বিধায়কের সই জাল হয়েছে, এটা ফরেন্সিক রিপোর্টেই প্রমাণ পাওয়া গিয়েছে। 6 মে যে রেজলিউশন বুক ছিল সেখানে কেউ সই করেননি, 19 মে সই করা হয়। 70 জন বিধায়কের সই ছিল সেখানে। আমাদের সঙ্গে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, আজকের মামলায় সব পক্ষের বক্তব্য কি ছিল যা খুব উল্লেখযোগ্য? খুব গুরুত্বপূর্ণ এটা যে এই প্রথমবার রাজ্য সরকার যে রিপোর্ট দিয়েছে, সিআইডির পক্ষ থেকে যে তথ্য উঠে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে অন্তত 5 জন বিধায়ক তারা অভিযোগ করেছিলেন যে সেই সই তাদের ছিল না। 6 তারিখ যে রেজলিউশন হয়েছিল, এর মধ্যে সিএফএসএল এর পরীক্ষার মাধ্যমে 3 জনের যে সই জাল সেটা উঠে এসেছে। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তাদের বক্তব্য যে জেনারেল সেক্রেটারি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেদিনের মিটিং এর যে পেপার সেটা যদি ফরওয়ার্ড করে থাকেন, তাহলে সমস্যা কোথায়? তাকে কি সত্যিই বলা যায় যে তিনি সমস্ত সই জালের পিছনে রয়েছেন? এবং সেদিনের ডকুমেন্ট, যাবতীয় পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব ছিল ববি হাকিমের ক্ষেত্রে, তাহলে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর কেন? এই যাবতীয় বিশেষ যে সওয়াল জবাব হয়েছে, তাতে বিচারপতি কৌশিক চন্দ্র এই মুহূর্তেই শুধুমাত্র নথি জালের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে, তাকেই অপরাধী এমনটা প্রাথমিকভাবে বলতে নারাজ।
তাই তার রক্ষা কবচের মেয়াদ সেটা নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ এই মুহূর্তে নেওয়া যাচ্ছে না। ধন্যবাদ শ্রাবন্তী। আর এখানেই আপনাদের জানাবো যে ফরেনসিক রিপোর্টে যে তথ্য সামনে এসেছে তাতেই প্রমাণ হয়েছে একাধিক বিধায়কের সই জাল হয়েছিল। এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফরেন্সিক রিপোর্ট এটা মানে তিনজন মানে একাধিক লোকের সই জাল হয়েছে, তাহলে যে দাবি করা হচ্ছিল কোনো সই জাল হয়নি, মানে আমরা তো বলেছিলাম ব্যাকডেটে সই করানো হয়েছে, তো ফরেন্সিক এভিডেন্স যদি থাকে 3টে সই জাল হয়েছে, তার মানে একাধিক সই জাল হয়েছে, খুবই সিরিয়াস ব্যাপার। এবার মামলায় সেই নিয়ে যারা মানে এজেন্সি আছেন, যারা তদন্ত করছেন, তারা বাকিটা বলতে পারবেন। কিন্তু যেহেতু তারা আজকে বিবৃতি দিয়ে বলেছেন যে ফরেন্সিক রিপোর্ট বলছে 3টে সই জাল, তাহলে সই জালের যে অভিযোগ আমরা করেছিলাম তার সত্যতা প্রমাণিত। আমরা বারবার বলছি, দু একটা গদ্দার বেঈমান যারা তৃণমূলের প্রতীকে জিতে জীবনে প্রথমবার বিধায়ক হয়েই রক্তে যদি গদ্দারের সিমটম বেরিয়ে যায় তাহলে খুব মুশকিল। জীবনের প্রথম বৈঠক থেকেই শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা যারা করতে গেছে, তো সেই সব লোকজন যা রিপোর্ট করেছে, এবার তার উপর দাঁড়িয়ে বিজেপি একটা ন্যারেটিভ পেয়েছিল। সইয়ের লিস্টে, পরিষদীয় দলের লিস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করার কোনো অবকাশ নেই এবং তার কোনো সইও নেই। তো সুতরাং তিনি ফরওয়ার্ড করেছেন যে চিঠিটা, সেটা তো নিয়ম মতো করেছেন, ফলে সেখানে যারা তাকে টার্গেট করে করছিলেন ঠিক করেননি। আদালতে গিয়ে গিয়ে কোনো রকম কোরামিন পাচ্ছে অভিষেক ব্যানার্জি, কিন্তু এই কোরামিন টেম্পোরারি। কারণ যখন দুর্নীতি প্রকাশ্যে চলে আসবে এবং প্রমাণ সহ চলে আসবে, তখন স্বাভাবিকভাবেই একটাই যাত্রার জায়গা, সেটা হচ্ছে গারদের পেছনে। অতএব সেই কারণে আপনি জেনে রাখুন যে অপরাধ অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলের অন্যান্যরা করেছে, কেউ অপরাধ থেকে মুক্তি পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দাবি করা হয়েছে কি কারণে ব্যাংক তার অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তা জানানো হয়নি। চোখ দেখাতে বিদেশ যাত্রার আগে বিপাকে পড়লেন অভিষেক। আদালতের নির্দেশে তদন্ত সহযোগিতা করেছেন অভিষেক, দাবি করছেন অভিষেকের আইনজীবী। সেই তদন্তের সঙ্গেও এই অ্যাকাউন্ট ফ্রিজের কোনো সম্পর্ক নেই দাবি তার। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কিভাবে ফ্রিজ, প্রশ্ন অভিষেকের। পশ্চিমবঙ্গের বাঙালির অভিষেকের বিদেশ ভ্রমণ, তার ব্যাংক অ্যাকাউন্ট, এইসব নিয়ে কোনো আগ্রহ নেই। তার কারণ সবাই জানে যে মুড়ির টিন শান্তির বাড়িটা ঘুরে আবার কালীঘাটে গিয়ে পৌঁছতো। সুতরাং মানুষ জানে যে কারা টাকা চুরি করেছিল এবং এইসব অ্যাকাউন্টের টাকার উৎস কি, কোথা থেকে এসেছে, কত লোকের কান্না, চোখের জল, অপমান, সেই সবের মূল্য ওইসব টাকায় চোকানো আছে। সুতরাং মানুষ এই নিয়ে কোনো কিছু ভাবছে না। জানতেই পারে আইনের ব্যাপার, যারা বিচারক তারা এগুলো ফয়সালা করবে। বিদেশ যেতে গেলে পয়সা তো লাগবেই, কি করা যাবে? আর বিনা পয়সা থেকে বিদেশ যাওয়া যাবে না? তার পশ্চিমবঙ্গ নয় যেখানে কিছু গা গেলে ফোকটিয়াই হারামের পয়সাতেই যাবে, কিন্তু সেটা তো নিয়ম করে যেতে হবে। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন অভিষেকের অ্যাকাউন্ট নিজের দলের, এটা জানা দরকার। যার অর্থ নেই সে কি করে চার্টার বিমান চড়েন, প্রশ্ন ঋতব্রত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে অ্যাকাউন্ট, সেটা তার নিজের অ্যাকাউন্ট না পার্টির অ্যাকাউন্ট, এগুলো তো আগে জানা দরকার। মানে যার অর্থ নেই তিনি মানে গত সেশনেও বারবার চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করলেন, তাহলে আমরা জানি না যে কোন অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, ওনার কোন ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, সেটা উনি এবং কোর্ট বা যারা ফ্রিজ করেছেন তারা বলতে পারবেন। পাবলিক ডোমেনে তো এই নিয়ে এর আগে কথা আসেনি। কিন্তু এই প্রশ্ন উঠছে যে আসলে এটা একটা নর্মাল কোয়েশ্চেন যে পার্টির অ্যাকাউন্টটাই কি ওনার অ্যাকাউন্ট, নাকি ওনার অ্যাকাউন্টটাই পার্টির অ্যাকাউন্ট। আসলে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সুতরাং স্পেকুলেশনে গিয়ে লাভ নেই। এজেন্সি, কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর বা যারা তদন্ত করছেন তাদের ওপর ভরসা রাখা যাক, নিশ্চিতভাবে তথ্য উঠে আসবে। বিজেপির দালাল টিম নানা অভিযোগ করে আর শাসক দল কি আনন্দ পাচ্ছে? রাজনীতির লড়াইটা রাজনীতির থেকে সরে গিয়ে দলীয় মুখপাত্রের যারা কর্মী তাদের বেতন আটকে রাখছেন। এবার তো শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার তার উকিলরা তার বিষয়ে নিশ্চয়ই কোর্টে বলছেন।
রাজনীতিতে পারছে না, তো সেই জন্য এইসব নানা ধরনের বিস্তর নাটক। এদিকে পুরসভায় নিয়োগে দুর্নীতির যে তদন্ত তেরেফুরে নামছে আবার সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি আবার অ্যাকশন মোডে দেখা যাচ্ছে। পুরনো ফাইল খোলা হয়েছে, পুরো অফিসারদের ফের তলব করছে কেন্দ্রীয় এজেন্সি। দমদম, পানিহাটি, বরানগর এই সমস্ত পুরসভাগুলো আছে, তার সঙ্গে নিউ ব্যারাকপুর, উত্তর দমদম পুরসভার অফিসারদেরও তলব করা হয়েছে। সুশোভন আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সুশোভন, আবার সিবিআই তেরেফুরে নামছে, ঠিক কি কি বিষয় রয়েছে যেখানে সিবিআই জিজ্ঞাসা রয়েছে? আরো দেখো, আগে সিবিআই তল্লাশি করেছিল, তাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে যে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, সেক্ষেত্রে কারা কারা সুপারিশ করেছিল এবং সেখানে কি কি একেবারে লেনদেন করা হয়েছে এবং কি ভিত্তিতে চাকরি পাওয়া হয়েছে, কারা কাদের বিরুদ্ধে অভিযোগ এবং তাদের বিরুদ্ধে সে অভিযোগের সত্যতা কতটা রয়েছে, অর্থাৎ একাধিক প্রশ্ন এখনো পর্যন্ত অধরা। সেই জন্য গতকালও বেশ কিছু পৌরসভার লোকজনকে ডাকা হয়েছিল এবং আজকেও ডাকা হয়েছে এবং আগামী দিনেও কিন্তু প্রায় 5 থেকে 6টা পুরসভার যারা গ্রুপ সি এবং বি তাদের কর্মীদের ডাকা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তেরেফুরে নামছে, তুমি জানো আগে ইডি এই তদন্ত করছিল, বর্তমানে সিবিআই কিন্তু কোমর বেঁধে নামলো। ধন্যবাদ। আর এবার মালদার ছবি আপনাদেরকে দেখাবো। মালদার ছবিটা দেখুন। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতার উপর ডিম হামলা। রতুয়ার ছবি। রতুয়া থানা থেকে বের করার সময় ওঠে চোর চোর স্লোগান। থানা চত্বরে আক্রান্ত তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শ্রবণ দাস। আর ঠিক এই ডিম হামলা প্রসঙ্গেই ভয়ঙ্কর মন্তব্য করেছেন কীর্তি আজাদ। তিনি বলছেন, ডিম হামলার পাল্টা বন্দুক হামলা। নিজেদের কাছে লাইসেন্সড বন্দুক রাখার হুঁশিয়ারি কীর্তি আজাদের। আত্মরক্ষার কথা বলে বন্দুক হামলার হুমকি কালীঘাট তৃণমূলের সাংসদের। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए, हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है और हम कोई डरने वरने वाला आदमी नहीं। हम इंडिया के लिए क्रिकेट खेला है, भारत मां की आन बान शान मान मर्यादा के लिए क्रिकेट खेला है। ये लफंगा लोग बीजेपी का, जो लोग आजादी में, ये आरएसएस वाला जिसका कि बच्चा है बीजेपी, ये लोग कभी भी आजादी में सहयोग नहीं दिया। দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতারা হেরে যাওয়ার পরও বুঝতে পারছেন না যে তাদের জমিদারিতে চলে গেছে। এখনো তারা ভাবছেন তারা পশ্চিমবঙ্গের জমিদার। আর কীর্তি আজাদের মতো ব্যক্তিদের কাছ থেকে এর থেকে বেশি কিছু পশ্চিমবঙ্গের মানুষ আশাও করেন না। উনি তো পশ্চিমবঙ্গের মানুষ নন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি সম্পর্কে ওনার কোনো আইডিয়াও নেই। উনি মূলত বিহারের লোক, বড় হয়েছেন দিল্লিতে, দিল্লিতেই থাকতেন। দিল্লি থেকে উড়ে গিয়ে উনি যদি ভাবেন যে বাংলার মানুষের প্রতি উনি গুলি চালানোর কথা ভাববেন লাইসেন্স বন্দুক দিয়ে, তাহলে ওনাকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা বাংলার প্রশাসন করবে। আমি তো বলবো ওনার বিরুদ্ধে এফআইআর করা। আসুক, দেখলেই বুঝতে পারবে ওনার বন্দুক সহ উনি কোথায় গিয়ে অধপতিত হন, উনি বুঝতে পারেন। সব টিভিতে সিনেমায় চলে, এগুলো বাস্তবে চলে। সমস্যা হচ্ছে এরা একটা বন্দুকের কালচার রয়েছে, ইংরেজিতে যাকে বলে কালচার অফ দি গান। ডিম ঠেকাতে গেলে বন্দুকের তো প্রয়োজন হয় না। ডিম ঠেকাতে হলে উনি মানে অন্য কিছু কুলো টুলো রাখতে পারেন, ধামা রাখতে পারেন, ডিম এলে সামনে ধরবেন আর কি। বন্দুক কেন লাগবে? আসলে এটা একটা মানসিকতা, এটা একটা ওই ফ্যাসিস্ট টেন্ডেন্সি আর কি। মানে মশা মারতে কামান দাগার মতো। ডিম আসছে তো ডিম ঠেকাতে আপনার বন্দুক লাগবে কেন? আপনি কি মানে ডিম ছুড়লে তার দিকে বন্দুক ছুড়বেন? এটা একটা খুব ডেঞ্জারাস মাইন্ডসেট। মানে ডিম ছোড়াটাও যেমন সমর্থনযোগ্য নয়, আবার ডিম কেউ ছুটছে বলে কেউ যদি বলেন আমি গুলি চালাবো, তো মারাত্মক, ভয়ঙ্কর ব্যাপার। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কেন হয়েছে তার তদন্তের দাবি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। টিআরডিএ টেন্ডারকে কেন্দ্র করে আশিস বন্দ্যোপাধ্যায়কে কোনো হুমকি দেওয়া হয়েছিল কিনা তার তদন্তের প্রয়োজন। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু প্রাতিষ্ঠানিক খুন, সন্দেহভাজন প্রত্যেককেই তদন্তের আওতায় আনা উচিত বলে দাবি ঋতব্রত। আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহের কাছ থেকে পাওয়া সুইসাইড নোটের হাতের লেখা নিয়েও তার সন্দেহ রয়েছে। বিজেপির হয়ে দালালি করছেন ঋতব্রতরা। এই পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। এটা খুব মানে প্রশ্ন আছে, মানে পাটা পুরোটাই মাটিতে, একটা চেয়ার উল্টে রয়েছে। উনি তো খুব দীর্ঘকায় ব্যক্তি ছিলেন না। এবার স্বাভাবিকভাবে এগুলো সবই আমরা কমন চোখে দেখে তো কিছু কনক্লুড করতে পারবো না, কিন্তু অস্বাভাবিকতাগুলো ডেফিনেটলি যদি থাকে, যে চিঠিটা পাওয়া গেছে সেই চিঠির ফরেন্সিক
এক্সপার্টরা বলতে পারবেন সেই গোটা চিঠিটা সম্পর্কে। খালি চোখে দেখে মনে হতে পারে যে লেখাটার বোধহয় হাতের লেখাটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমরা সবাই মিলে তো আপনারা দেখছিলেন আমাদের কিন্তু এটা কনক্লুড করার মতো মানে কনক্লুসিভ কিছু করার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই। কলকাতা থেকে যদি সব টেন্ডার নির্ধারণ হয় তাহলে যারা নির্ধারণ করতেন যে গোটা নেক্সাস, সেই গোটাটাকে হচ্ছে চিহ্নিত করা দরকার। স্বাভাবিকভাবে পরিপূর্ণ তদন্ত হোক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি। আমাদের মনে হয়েছে যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার, প্রাতিষ্ঠানিক খুন। তাই এই প্রাতিষ্ঠানিক খুনের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং সবাইকে যাদের প্রয়োজন প্রত্যেককে এই পেরিফেরির মধ্যে এনে তদন্তের আওতার মধ্যে এনে এই তদন্ত হওয়া উচিত। এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি যে অস্বস্তিকর জায়গায় পড়েছে, প্রশ্নের মুখে পড়েছে, সেখান থেকে তাদের আড়াল করার জন্য এই দালালগুলোকে নামিয়েছে বিজেপি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিজেপির দালালি করছে এরা, তো একবারও তো মুখ থেকে বেরোলো না যে ভিডিওতে দেখা যাচ্ছে শক্তিগড়ে যে এই যে একজনকে মারা, এই মারবো, পিঠের চামড়া গুটিয়ে নেবো, তা আত্মহত্যায় প্ররোচনার জন্য তো আগে তাকে অ্যারেস্ট করা উচিত। বিজেপির নেতা, বিজেপির তৈরি করে দেয় এই সমস্ত মেকি বিরোধী। আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আস্থা ভালোবাসা অটুট ছিল। তার ফেসবুকেও গতকাল পর্যন্ত, আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, অ্যাটলিস্ট চাটনৃত শিবিরের কোনো ছবি নেই। বীরভূমের বহু তাবড় নেতা যাদের বিরুদ্ধে সিআইডি, সিবিআই, ইডি যারা ভালো সাজতে ওদিকে গেছেন তারা চাপ দিচ্ছিলেন ওদিকে যেতে, তো এই করতে গিয়ে একটা মানসিক দ্বন্দ্বে ছিলেন। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে তুমুল ডামাডোল। সভাধিপতি আর সহ সভাধিপতির প্রতি অনাস্থা তৃণমূলেরই একাংশের। আমাদের সঙ্গে সুব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন। সুব্রত, কেন অনাস্থা, কি বলা হচ্ছে? দেখো, অভিযোগ তোলা হচ্ছে যে সভাধিপতি এবং সহকারী সভাধিপতি যারা তৃণমূলের, তাদের বিরুদ্ধে তৃণমূলেরই যারা কর্মাধ্যক্ষ রয়েছেন, জেলা পরিষদ সদস্য রয়েছেন, তারাই কিন্তু এই অনাস্থা ডেকেছিলেন এবং আদালতের নির্দেশে আজকে এই অনাস্থার দিন ছিল। যদিও যা পরিস্থিতি তাতে তারা কিন্তু সভাধিপতি এবং সহকারী সভাধিপতি আগেই ইস্তফা দিয়ে দিয়েছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন যে তাদের সঙ্গে আর কোনো সদস্য সংখ্যা সেই জোটাতে পারবেন না। এই কারণে তো যদিও তাহলেও আজকে অনাস্থা হয় এবং একটা পাশাপাশি তলবি সভা বলতে যা বোঝায় সেটাই হয়েছিল এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে সভাধিপতি এবং সহকারী সভাধিপতিকে সরিয়ে নতুন সভাধিপতি করা হবে। কিন্তু সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে তারা কিন্তু জোট বেঁধেছে। কংগ্রেস যেখানে কংগ্রেসের পক্ষ থেকে এই অনাস্থাকে সাপোর্ট করেছি। আমাদের 5টা মেম্বার ভেতরে আছে এবং জেলা পরিষদের যেভাবে দুর্নীতি হচ্ছিল, সভাধিপতি সহকারী সভাপতির বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব এসেছিল, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটাকে সাপোর্ট করব। তো সেই অনুযায়ী আমাদের 5 জন মেম্বার তারা গেছেন ভেতরে এবং এখন শুনলাম যে সভাধিপতিটা ক্লিয়ার হয়েছে, 2টোর সময় সহকারী সভাপতির বিরুদ্ধে অনাস্থা। তৃণমূলের সাথে একসাথে তৃণমূলের সঙ্গে সমর্থন করি তো? হ্যাঁ, অবশ্যই আমরা অনাস্থাকে সাপোর্ট করেছি, তৃণমূল করেছে, আমরাও করেছি। ওনারা তো আগে পদত্যাগ করেছেন কিন্তু মেম্বারদেরকে কাউকে জানানো হয়নি যে 17 তারিখে আজকে যে অনাস্থা আছে সেটা হবে না। আমাদের মেন উদ্দেশ্য ছিল অনাস্থাটা করা, সে অনাস্থা আজকে সাকসেস হয়েছে। পদত্যাগ করেছে রোববার সভাধিপতি লিপিকা বল, আমাদেরকে জানানো হয়নি। সহকারী সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম আমাদেরকে জানানো হয়েছে, আজকে আমাদের জানানো হয়েছে 12টা 15-তে, আর তলবি সভা ছিল 12টায়। অনাস্থার কোনো তাহলে আর না, অনাস্থা থাকলে আমরা 24 জন এক হয়ে একসঙ্গে অনাস্থার পক্ষে রায় দিলাম, মিটিং করলাম, রেজলিউশনে লিপিবদ্ধ হলো। টানা বৃষ্টি জলমগ্ন জেলার বিভিন্ন জেলার পরিস্থিতি জানতে আজকে নবান্নে একটি বৈঠক হয়। সেই বৈঠক বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে করেন সচিব, আমাদের সঙ্গে রয়েছেন। এই বৈঠক থেকে কি উঠে এসেছে জানাচ্ছেন সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, মুখ্য সচিব যে বৈঠক করেছেন, কি আপডেট রয়েছে, কি পরিস্থিতি মোকাবেলা করার উপায় কি বেরোলো? দক্ষিণবঙ্গে
প্রবল বৃষ্টিতে দুর্যোগ, মূলত পূর্ব বর্ধমান, হুগলি, 2 মেদিনীপুর পরিস্থিতি খুব খারাপ। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাতে আরও বৃষ্টি হবে বলে পূর্বাভাসও রয়েছে। এই অবস্থায় জেলার পরিস্থিতি জানা এবং ত্রাণ সামগ্রী বা বাঁধ যেগুলো রয়েছে সেগুলো কিভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, আজকে এই মিটিংয়ে উঠে এসেছে এই সমস্ত বিষয়। আরও কিছু বিষয় তুলে ধরা হয়েছে। নবান্নে গুরুত্বপূর্ণ মিটিং করেছেন মুখ্য সচিব, জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি তিনি বৈঠক করেন। সোমা আমাদের জানাচ্ছেন এই বৈঠকের আপডেট কি সোমা? দেখো, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকালে নবান্নে সেখানে কিন্তু মুখ্য সচিব তিনি যারা ডিএম রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটি জরুরি বৈঠকে বসেছিলেন। তারপরেও কিন্তু তাদের নবান্ন থেকে কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে। এখানে কি পরিস্থিতি রয়েছে, দুর্যোগের পরিস্থিতি কি রয়েছে, কতটা জলমগ্ন পরিস্থিতি, সেই বিষয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট তিনি নিয়েছেন। পাশাপাশি এই সমস্ত জেলাগুলোতে সেখানে কিন্তু তারা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের যিনি সচিব তাকে বলেছেন যে পর্যাপ্ত টিম পাঠানোর জন্য। প্রয়োজনে এনডিআরএফ যে মোতায়েন করা হচ্ছে তার সংখ্যা আরো বাড়াতে হবে। প্রয়োজনে কন্ট্রোল রুমগুলি থেকে 24 ঘন্টা ব্যাপী নজরদারি করতে হবে এবং এই বিশেষ যে 4টি জেলা, এই জেলাগুলোতে যাতে ত্রাণ সামগ্রী ঠিকভাবে পৌঁছে যেতে পারে তার জন্য কিন্তু যাবতীয় যে সমস্ত পদক্ষেপ সেই পদক্ষেপগুলো কিন্তু খোঁজ খবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সোমা।